দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের রোগের চিকিৎসা, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান, গ্লুকোমা কনসালটেন্ট ও ল্যাসিক সার্জন, ভিশন আই হাসপাতাল, ধানমন্ডি। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 98240522 নম্বরে। ডাক্তার সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আপনাকে অনেক শুভেচ্ছা এবং দর্শকদেরকেও। আমরা শিশুদের রোগ নিয়ে কথা বলবো, শিশুদের চোখের রোগ। শিশুরা হচ্ছে পরিবারের সবচেয়ে স্নেহের পাত্র। তাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে পরিবারের সকলকে বিচলিত করে দেয়। সেটা যদি আবার চোখের সমস্যা হয় তাহলে তো কথাই নেই। স্যার, আমাদের কাছে যে প্রশ্নটা এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি এসছে যে আমার শিশুটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই নবজাতকটা চোখে দেখতে পাচ্ছে কিনা, সেটি আসলে কি করে বুঝবো? সুন্দর প্রশ্ন। আসলে নবজাতক যখনই মায়ের পেট থেকে বের হয়, সিজার করে হোক আর নর্মাল করে হোক, সামনে কিন্তু একজন ডাক্তার থাকেন। এখন আর বাড়িতে ডেলিভারি তেমন হয় না, তো যাই হোক না কেন যেভাবে হোক একজন ডাক্তার থাকেন। এবং আমরা মানে সকল চিকিৎসককেই এই জন্য নবজাতকের চোখের রোগটাকে নিয়ে বেশি অ্যাওয়্যার করি, যাতে চিকিৎসক সাথে সাথে ধরে নিতে পারেন। তো ইনস্ট্যান্ট আমাদের যেটা দেখা উচিত সেটা চিকিৎসকের নজরে থাকুক, বা সঙ্গে যে নার্স থাকে নার্স চোখে দেখুক, অথবা নার্স যখন বাচ্চাটাকে তার নানি দাদির হাতে বা কারো হাতে তুলে দেয় তখনও কেউ দেখুক। কি দেখবে? তখন দেখবে যে তার চোখে কোনো ময়লা আছে কিনা, ডিসচার্জ আছে কিনা। প্রথম একদিন বা 2 দিনের মধ্যেই যদি প্রচুর পরিমাণে পিছুটি, ময়লা এবং পুজের মতো আসে, হলুদ পানির মতো বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটা কনজাংটিভাইটিস হয়েছে, সিভিয়ার কনজাংটিভাইটিস। তো এইটার জন্য তখন ইনস্ট্যান্ট মানে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে। তো এটা কিছু লক্ষ্য করলেই সঙ্গে সঙ্গে মানে ডাক্তারকে জানাতে হবে। প্রথমে চোখের ডাক্তারের কাছে যেতে হবে জরুরি না, কারণ ওই যে অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট যিনি এটা হ্যান্ডেল করবেন তাকে জানালেই চলবে। উনি যদি মনে করেন যে উনি একটা ড্রপ দিয়ে দিবেন, বা এর সঙ্গে কোনো ডাক্তারকে অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে এটা দেখতে হবে ডক্টরকে জানাতে একদম প্রথম দিনে। তাছাড়া আর কি দেখতে হবে, অনেক সময় এই ডেলিভারির সময় ট্রমা হতে পারে, হ্যাঁ, চোখে আঘাত লাগতে পারে, চোখের বা অনেক লাল হয়ে যেতে পারে, ইনজুরি হতে পারে। সেটা আসলে ওই সাধারণত গাইনোকোলজিস্ট নিজেই দেখে থাকেন। তারপরে যারা বাচ্চাটাকে যারা নেবেন, হাতে রিসিভ করবেন, প্রথম 1-2 দিনের মতো তার জন্য খেয়াল করেন। এটা আমি অবাক হয়েছি, একটা ঘটনা বলি। একবার একটা হাসপাতালে, ওটা জেনারেল হাসপাতাল, ওখানে আমি চোখের রোগী দেখতাম এক সময়। তো গাইনোকোলজিস্ট যা সিজার করার সঙ্গে সঙ্গেই বাচ্চাটাকে বের করে বলছে যে ডাক্তারকে দেখান। ইনস্ট্যান্ট আমি ছিলাম সেখানে, তো আমাকে নিয়ে আসে কোলে করে 1 ঘন্টা পরেই। গাইনোকোলজিস্ট সন্দেহ করছেন যে তার চোখে গ্লোকোমা রোগ আছে, এবং তার সন্দেহটা একদম 100% কারেক্ট ছিল। জন্মগত গ্লোকোমা, এটা মায়ের পেট থেকে নিয়েই আসে। যদিও ডায়াগনোসিস করা একটু টাফ, কিন্তু উনি ওই মুহূর্তে একজন গাইনোকোলজিস্ট হয়ে বা অবস্টেট্রিশিয়ান হয়ে যিনি ধরতে পারছেন, আমি তাকে লাখ লাখ সালাম জানাই। আচ্ছা, এই যে বললেন যে জন্মের পরেই হচ্ছে গ্লুকোমা হয়েছিল, তো জন্মের পর গ্লুকোমা হতে পারে, এই বিষয়টা মাত্রই আমরা জন্ম থেকেই পেটে থেকে গ্লুকোমা নিয়ে আসতে পারে, বড় হতে হতে গ্লুকোমা হতে পারে। মানে এটা কি চিকিৎসা কি তাৎক্ষণিকভাবে নিতে হবে নাকি আরো পরে? যে কোনো রোগ, জন্মগত যে কোনো রোগ নিয়ে যখন একটা বাচ্চা আসবে, ওকে মানে ইনস্ট্যান্ট চিকিৎসা শুরু করে দিতে হবে। তার মধ্যে জন্মগত গ্লুকোমা নিয়ে যখন আসে তখন তার হলো চোখে সাইজটা একটু বড় থাকে। আচ্ছা, এই জন্য ডাগর ডাগর চোখ দেখে আমাদের মোহিত হওয়ার কিছু নেই। কোনো বাচ্চা যদি এমনকি ঠিক আছে জন্মের সময় খেয়াল করেনি, 1 বছর বয়সে দেখবেন চোখটা একটু ডাগর ডাগর, বড় বড় কালো কালো গভীর চোখ, যেগুলো দেখলে কবিরা কবিতা লেখে। এই বাচ্চাদের এরকম চোখ সুবিধার না, এটা ভিতরে চোখের প্রেশার আছে তার। তো এদেরকে ইনস্ট্যান্ট যখনই রোগটা ধরা পড়বে তখনই তাকে সার্জারি করতে হবে, ওষুধে কাজ হয় না কোনো। আচ্ছা, সার্জারি যদি করতে হয় সেটার কি একটা কোনো বয়স সীমা আছে নাকি? না, যখনই রোগ ধরা পড়বে তখনই সার্জারি। প্রতিদিন ওকে বার্ন করে দিচ্ছে, প্রতিদিন নষ্ট করে দিচ্ছে। আপনি যেখান থেকে হোল্ড করবেন সেখান থেকে আপনি সেভ করতে পারলেন। তাহলে কারা করেন এই সার্জারি? এই সার্জারি গ্লোকোমা সার্জনরা করেন। চোখের ডাক্তারদের মধ্যে যারা গ্লোকোমা প্র্যাকটিস করেন তারাই ওই পেডিয়াট্রিক গ্লোকোমা, আমাদের দেশে ওরকম আলাদা কোনো সাবস্টিটিউট ডেভেলপ করেনি, কিন্তু যারা গ্লোকোমা স্পেশালিস্ট তারাই বাচ্চাদের গ্লোকোমা চিকিৎসাটা করেন। এবং সার্জারি করার পরে কি একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসে? গ্লোকোমা নিয়ে যদি আলোচনা করি, এটা একটা দীর্ঘ পরিক্রমার, এটা সারা জীবনের রোগ।
এটা এমন না যে একবার অপারেশন করলাম ভালো হয়ে গেল, এরকম না ব্যাপারটা। রোগ থাকেই, ওকে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। যে কারণে দেখা যাচ্ছে যে যাদের 2 মাস বয়সে আমি অপারেশন করছি, এরকম বাচ্চাও আছে 2 মাস বয়সে। তো এরপরে সে বাচ্চা বড় হচ্ছে, চোখের পরিবর্তন ঘটছে না, শরীরের পরিবর্তন ঘটতেছে, আর ডিজিজ প্যারামিটারগুলোকেও চেঞ্জ হচ্ছে। ছোটোবেলায় তো সব কিছু বুঝতে পারবো না, ও তো কিছু বলতে পারবে না, ওকে ইনস্ট্যান্ট সব কিছু পরীক্ষা করাও যাবে না। বড় হতে হতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ওষুধ দিতে হয়, লাগলে আবার সার্জারি লাগে, কারো হয়তো আর লাগবে না, কিন্তু আগাম বলা যায় না, কারণ এটা জেনেটিক ডিজিজ। তো জেনেটিক কোডিং অনুযায়ী বয়সের সঙ্গে সঙ্গে সেটা আসলে বয়সের সাথে হচ্ছে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং এমনকি জন্মের সময় সে ছানি নিয়েও আসতে পারে। স্যার, আমরা কথা বলছিলাম এতক্ষণ হচ্ছে গ্লুকোমা নিয়ে, এবার একটু চোখের ছানি নিয়ে কথা বলতে চাই। যে বাচ্চাদের বা শিশুদের চোখের ছানিটা, এটাও কি হয়ে থাকে? প্রচুর। কনজেনিটাল ক্যাটারাক্ট, এর মানে অফিসিয়াল টার্ম হলো কনজেনিটাল ক্যাটারাক্ট। কনজেনিটাল মানে জন্ম থেকে, যেটা মায়ের পেট থেকে নিয়ে আসছে। এ বাদেও ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট হয়, যেটা মায়ের পেট থেকে যখন আসে তখন ছানিটা বোঝা যায় না বা থাকে না, তো একটু বড় হতে হতে আস্তে আস্তে প্রকাশ পায়, সেটা পরে, ওটা অসুবিধা নেই। জন্মগত ছানিটা একেবারেই দেখা যায়, মানে জন্মের পরেই মায়ের পেট থেকে যখনই আসে, প্রথম দিন না হোক দ্বিতীয় দিনের মধ্যেই ওই চোখের মনির মাঝখানটা তো কালো থাকে, পিউপিলটা কালো থাকে নর্মালি আমাদের, কিন্তু ওখানে সাদা স্পট থাকে। স্পটটা হচ্ছে স্পট না, ওই পিউপিলের পিছনে তো ছানি, ওই পিউপিল থেকে ছানিটা সাদা দেখা যায়। তবে এরকম যদি সাদা স্পট দেখি আমরা চোখের মধ্যে, প্রথমেই ছানি মনে করব না, আরও 7-8টা রোগ হতে পারে। তার মধ্যে একটা আছে রেটিনোব্লাস্টোমা, সেটা হচ্ছে ক্যান্সার, এটাও হতে পারে, ওটাও সাদা দেখা যাবে। এই জন্যে ওই যদি এরকম জন্মের পরপরই বা 2-1 মাসের ভিতরে কেউ খেয়াল করে, অনেক সময় খেয়াল করে না অনেকে, বাচ্চার মা হয়তো খেয়াল করলো যে এখানে, বা দাদি নানি এরাই খেয়াল করে, বা বাবাদের খবর থাকে না। তো ওই যদি দেখা যায় চোখের মনির মাঝখানে সাদা স্পট দেখা যাচ্ছে, তাহলে ইনস্ট্যান্ট চোখের ডাক্তারকে দেখাতে হবে, যেখানে যে প্রান্তে যেখানে চোখের ডাক্তার পাক, দেখালে চোখের ডাক্তার বাকি গাইডলাইন করবে। ছানি ধরা পড়ে সেই ক্ষেত্রে যে কি চিকিৎসাটা রয়েছে? হ্যাঁ, ছানিটা তো চিকিৎসা করা সোজা, কথা হচ্ছে তোর ক্যান্সার কিনা সেটাও বের করতে হবে আগে। এই জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, ওকে অজ্ঞান করি, অথবা যদি মানে অজ্ঞান না করেও করা যায় অবস্থা বুঝে, তার কন্ডিশন বুঝে আমরা পরীক্ষা করে দেখি, আলট্রাসোনোগ্রাম করে টোরে, যদি ছানির ব্যাপারে নিশ্চিত হই তাহলে আমরা ছানি অপারেশন করি। এইটারও ট্রিটমেন্ট এইটাই, মানে রুল হচ্ছে যে ধরা পড়া মাত্র গুলির নির্দেশ আর কি, এরকম মানে যখনই ছানি দেখা যাবে তখনই অপারেশন করতে হবে, সে 12 দিন বয়সে হোক আর মানে 12 মাস বয়সে হোক। কারণ কি ওই দেখাটা মানুষ শেখে, তো চোখের যদি আলো ঢুকতে না পারো শিখবে না, তো না শেখা অবস্থায় অনেকদিন চলে যায়, ওটা পরে আর শিখতে পারে না, মানে ব্রেন ওটা রিসিভ করে না, তখন ওই চোখটা অলস চোখ হয়ে যায়, ওই সারা জীবনের জন্যে, মানে সারা জীবনের জন্যই সে কিন্তু দুর্বল চোখ হয়ে থাকবে, দেখতে পাবে না ভালো করে। মানে এই জন্য তাৎক্ষণিকভাবে যখন অপারেশন করতে হবে। যদি 2 বছরের মধ্যে ধরা পড়ে, আমরা 2 বছর আগে, তাহলে অপারেশন করি, কিন্তু লেন্স তখন লাগাই না, কারণ চোখটা ওটা ছোট থাকে, বড় হতে হতে ওটা অনেক সাইজ চেঞ্জ হয়। আর 2 বছর বয়স হয়ে গেলে তখন আমরা যদি অপারেশন করি তখন ইনস্ট্যান্ট আমরা লেন্স লাগাই দিই, যাতে ও দেখতে পায় ভালো করে। এরপরে আরো ম্যানেজমেন্ট লাগে, সেগুলো চোখের ডাক্তারের কাছে গেলে ব্যাপারটা জানা যাবে। আচ্ছা, এবার একটু জানতে চাই, কিছু কিছু বাচ্চা আছে যে জন্মের পর থেকে এক চোখ দিয়ে সোজাসুজি ভাবে দেখছে, এক চোখ দিয়ে একটু আঁকাবাঁকা হয়ে দেখছে, বা টেরা চোখ যেটাকে বলে থাকি, তাহলে এটা আসলে কেন হয়ে থাকে? এইটা আসলে কয়েকটা কারণে হয়। একটা মানে হচ্ছে যে চোখে দেখতে পায় না বলে চোখ টেরা হয়, আবার টেরা হয় বলে চোখে দেখতে পায় না, দুটোই টাইপ আছে। এই জন্য যখন কোনো বাচ্চার টেরা চোখ নিয়ে আসে বা একটা চোখ বাঁকা থাকে, আমরা প্রথমে তাকে ফুল রেঞ্জে এক্সামিন করি যে আসলে আলাদা আলাদাভাবে দুটো চোখে সে দেখতে পায় কিনা। আচ্ছা, দেখতে যদি পায় তাহলে দুটো চোখ ঠিক আছে, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক নাই, 2 ভাই 2 দিকে মুখ করে বসে থাকে, তখন এদেরকে সার্জারি করে আমরা এক জায়গায় করে দিই। তা অনেকে মনে করে লক্ষ্মীটারা তো দেখতে ভালোই দেখা যাচ্ছে, বা একটু বড় হোক পরে করবো অমুক তমুক, মানে একটা সোশ্যাল স্টিগমা থাকে। তাহলে ছোটো বাচ্চা যখনই কিছু পরীক্ষা নিরীক্ষা অপারেশনের প্রশ্নটা আসে, তখন একটা আমাদের পুরো সমাজ বাধা হয়ে দাঁড়ায়, দাদি নানি চাচা মামা সবাই মনে করে তারাই সবচেয়ে ভালো অভিভাবক, আর ডাক্তার হলো খালি খাই করে। হ্যাঁ, মানে তাদের মনোভাবটা এরকম যে একটু বড় হলে করি না, একটু ছোটোবেলায় দরকারটা কি, আসলে দরকারটা ছোটোবেলাতেই। এই জন্য যে আমাদের দুটো চোখ দিয়ে যদি একসাথে একভাবে একটা জিনিসকে নজর করে দেখতে না পারি, তাহলে আমাদের ওই ডেপথ পারসেপশন বা গভীরতা অনুভূতিটা হয় না, যেটা আমরা 3D, যারা 3D মুভি দেখা বুঝেন, যে 3D অনুভূতিটা আসতে গেলে 2টা চোখ লাগবে, এক চোখ দিয়ে কিন্তু 3D দেখা যায় না। কিন্তু দুটো চোখ যখন কোঅর্ডিনেশন থাকে না, তখন এক চোখ দিয়েই দেখে। তো এক চোখ দিয়ে দেখা হলো টেলিভিশনের পর্দায় কিছু দেখার মতো, কারণ আপনি কিন্তু 3D দেখতেছেন না, কিন্তু আপনি দেখতেছেন, মানে বুঝতেছেন যে এটা সামনে সব পিছিয়ে বোঝা যায়, কিন্তু আসলে কিন্তু 3D না। তো রিয়েল 3D বুঝতে গেলে দুটো চোখ লাগবে, দুটো চোখে একসাথে করে না দিলে, ওই 3D পারসেপশন ডেভেলপ না করলে সে টেকনিক্যাল কোনো সাবজেক্টে পরবর্তীতে কাজ করতে পারবে না। আচ্ছা,
মানে আপনি যদি ইকোনমিক্স পড়ান কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি কোনো স্ক্রু ড্রাইভার নিয়ে কোনো যন্ত্রের ভিতরে ঢুকতে চান, সরু একটা জায়গা দিয়ে দেখতে গেলে, ডাক্তার হতে চান, ল্যাসিক সার্জন হতে চান, আমি বললাম আর কি, মানে টেকনিক্যালি নেই, ডাক্তারি করুক, ইঞ্জিনিয়ারিং করুক, তাকে দুই চোখ আচ্ছা, লাগবে। আমরা এবার জন্মগত ছানির বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে ধূসর ভাব দেখা যায় বাচ্চাদের, অনেকে কিন্তু এই বিষয় নিয়ে খুব পছন্দ করেন, যে আমার বাচ্চার চোখটা একটু হচ্ছে গ্রেইশ কালার হয়েছে বা লেন্সের মতো কালার হয়েছে। এর পিছনে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমরা প্রাচীন কাল থেকে আসলে এই মানে অনার্য জাতি, তো অনার্য কালো মানুষ, আর আমাদের কাছে সব শাসক হিসেবে যে পশ্চিম থেকে লোকেরা আসছে, যা মানে সেই তুর্কিরা হোক, আরব হোক, আর মনে করেন যে পর্তুগিজ বা ইংরেজ, তাদের সবার চোখের রং হলো একটু হালকা রঙের, হ্যাঁ, বা কটা রঙের, বা খুব রেয়ারলি ব্লুও পাওয়া যায়, পর্তুগিজদের একটু ব্লু বেশি থাকে। ফলে আমাদের ওই অনার্যদের আর্য হয়ে উঠবার যে একটা ইচ্ছা, বড় লোকদের মতো হবে, আমার উচ্চ বংশের, তখনই মনে করে যে আমার যদি এরকম একটু হইতো টইতো আর কি, হ্যাঁ, তাহলে ঐশ্বর্য রায়ের মতো চোখটা দেখা যাইতো। এটার কোনো রোগ না আসলে, ভেরি রেয়ারলি কিছু অ্যালবিনিজম আছে, তাদের সারা গায়েই চামড়া লাল থাকে, চুলগুলো লালচে থাকে, এটা একটা ডিজিজ, জন্মগত ডিজিজ। তার জন্য কিছু ম্যানেজমেন্ট লাগে, ওই আলোর দিকে তাকাতে পারে না, ফটোফোবিয়া হয়, তাকে অনেক ম্যানেজমেন্ট দিতে হয়, চোখে গ্লোকোমা থাকতে পারে, ছানি থাকতে পারে, ডিফারেন্ট ডিজিজ, ভেরি রেয়ার। বাট এমনিতে কারো কারো হয়, এটা হচ্ছে আমাদের যেহেতু বহু জাতিগোষ্ঠীর সংমিশ্রণ আমাদের এখানে ঘটছে, যার ফলে আমাদের বংশ পরিক্রমায় কারো কারো এই ভিতরে ওই সবুজ চোখ বা কটা রঙের চোখ আসে। এটা রোগও না, এটার মধ্যে আভিজাত্যেরও তেমন কিছু আমি দেখি না। তারপরেও এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ফটোফোবিয়ার কথাটা বললেন, অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীলতা, তো এটা হচ্ছে কাদের হয়ে থাকে? এটা অ্যালবিনিজম হলে হয় একটা, যাদের ওই যে সারা মানে তাদের শরীরে পিগমেন্ট নাই, অ্যালবিনিজম হোয়াইট, এত হোয়াইট যে ওই লালচে, তখন ওদের ওই যে চোখের যে আমাদের ভিতরে আলো কন্ট্রোল করার জন্য আইরিশটা কাজ করে। প্রচুর আলো যখন আসে, আইরিশটা আলোটাকে কন্ট্রোল করে। ক্যামেরাতেও আইরিশ আছে, যারা ক্যামেরা হ্যান্ডেল করে এরা বোঝেন। তো ওই আলোটা তখন কন্ট্রোল করতে পারে না, প্রচুর আলো ঢুকে। তা ছোটোবেলায় খেয়াল আছে, আমরা যখন নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, যদি আলো পড়ে সূর্যের দিকে ধরতাম তাহলে ছবি ঝলসে যেত। এখন ডিজিটাল ক্যামেরায় তো ওইগুলো সব প্রোটেকশন দেওয়া থাকে, আর এগুলো বোঝা লাগে না, আগে ওগুলো বুঝে বুঝে ছবি তুলতে হতো। তো চোখটা ওই কন্ট্রোলটা করতে পারে না। আর একটা ফটোফোবিয়া হয় হচ্ছে যদি বিশেষ কোনো রোগ হয়, যেমন ইউভিআইটিস অথবা ওই যে কনজেনিটাল গ্লোকোমা, ওই একটা বয়সে যাদের জন্মগত থেকে গ্লোকোমা থাকে, ওই বাচ্চার আলোর দিকে তাকাতে পারে না। আমরা কথা বলছিলাম স্যার বাচ্চাদের, শিশুদের নানান রকমের চোখের সমস্যা নিয়ে। এবার একটু জানতে চাই, এই যে ছোট ছোট বাচ্চাদের চোখে আমরা এখন চশমা দেখি, যেটা আসলে বুড়োদের চোখে দেখবার কথা ছিল, সেটা এখন হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরও কিন্তু এখন চোখে চশমা পড়তে দেখছি। তাহলে এটার বিষয়টা আসলে কি? চোখ কি নষ্ট হয়ে গিয়েছে, নাকি চোখের চশমা পরাটা এখন একটা ট্রেন্ড? আসলে মানে আমি মজা করে বলি মাঝে, চশমার ইন্ডাস্ট্রিটা বড় হতে হবে, তো এই জন্য চশমার ইন্ডাস্ট্রি বড় করার জন্য মনে হয় লাগে। আসলে এটা না, চশমার ব্যাপারটা একটু জেনেটিক কিছু ইস্যু আছে, আর লাইফস্টাইলের একটা ইস্যু আছে। দুটো ইস্যুকে ধরা হয় যে এটা প্রভাব ফেলে, কিন্তু একদম প্রুভড না যে এটা হলে এটা হবে। কারণ আমরা অনেকে ছোটোবেলা থেকে প্রচুর বই পড়ছি, চোখের মধ্যে লাগাই নিয়ে পড়ছি, লুকায় লুকায় পড়ছি, গল্প বই পড়ছি, কই আমাদের তো চশমা লাগেনি তখন। তবে সবার লাগবে তা না, কিন্তু যাদের ভিতরে এই মায়োপিয়ার জিনটা আছে, তাদের এটা দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি ওই পড়লে বা কাছে নিয়ে কাজ করলে, তা কাছে নিয়ে তো পড়াশোনা তো আজকাল করার সময় মোবাইল নিয়ে ধরে বসে থাকে, তো যে কোনো করলেই ওই চোখের ওই মায়োপিয়াটা বেড়ে যায়। তেমন আমাদের পূবের দেশের লোক যারা, মানে যে জাপান থেকে শুরু করে, আপনাকে আপনি মায়োপিয়ার কথাটা বলেন, আমাদের সাধারণ দর্শকদের জন্য একটু বলে দিবেন যে মায়োপিয়া আসলে কি? হ্যাঁ, মায়োপিয়া সাধারণ দর্শক জানে আসলে কিভাবে বলি। আমাদের ছোটবেলার বইতে কিন্তু ওই স্কুলের বইতে এই যে ক্ষীণদৃষ্টি, হ্রস্বদৃষ্টি, বিষমদৃষ্টি এসব ছিল। এই ক্ষীণদৃষ্টি হচ্ছে মায়োপিয়া, মানে যাদের চোখের ফোকাস পয়েন্টটা কাছে ফিট করা আছে, এই জন্য দূরে দেখতে পায় না, কাছে জিনিসটা দেখতে পায়, দেখে আরাম করে দেখে, এই জন্য ওরা কাছে নিয়ে দেখে, আরাম লাগে। তো কাছে দেখাটা বড় হলে পরে যখন আমাদের 40 বছর বয়স হয়েছে, তখন একটু প্রবলেম হয়, তখন আমরা চশমা নিয়ে পড়ি, যেরকম আমরা পড়তেছি। কিন্তু ওই ইয়েদেরকে ওই কাছেই ফোকাস করা থাকে, চোখের গঠনটা এরকম যে কাছের জিনিসটা দেখতে পায়, দূরেটা দেখতে পায় না। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটা বাড়ে। তা আমাদের ওই যে পূবের দেশ যেটা বললাম, মানে এই যে জাপান থেকে শুরু করে ভিয়েতনাম পর্যন্ত, বা আমাদের পাশে বার্মা পর্যন্ত, যে মঙ্গলয়েড যারা, এদের ভিতর মায়োপিয়ার রেটটা খুব বেশি, মানে তাদের প্রচুর, তারা ঘরে ঘরে সবাই চশমাই লাগে তাদের। আমাদের দেশে একটু মিক্স, অত বেশি না, কিন্তু অনেকেরই লাগে, এবং এটা ক্রমশ বাড়ছে। এই ক্রমশ বাড়ছে, এইটা যত না ডিজিজ বাড়ছে, তার চেয়ে বেশি ডায়াগনোসিস হচ্ছে বেশি। আগে কেউ এত কেয়ার নিত না, 8-10টা ছেলে মেয়ে থাকতো, কে দেখে না, কে খাইতে পারলেই হলো। এখন একটাই মোটে বাচ্চা, তার ডাইনে কি, বামে কি, উপরে কি, নিচে কি, চেক কেয়ার করতে করতে সব বের হচ্ছে বেশি করে। আর তার সঙ্গে নতুন যে উৎপাদ যোগ হয়েছে স্ক্রিন, এখন স্ক্রিনের উৎপাদ মেনে নিতে হবে আর কি।
কারণ আপনি এই যে আজকে প্রোগ্রামটা যে দেখবে সে তো স্ক্রিনেই দেখবে, অবশ্যই, এবং এর একটা অনলাইন ভার্সনও থাকবে। তো স্ক্রিন না দেখলে তথ্যটা তার কাছে যাবে না। এখন এটা নিয়ন্ত্রণ করবো কীভাবে? আসলে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা হচ্ছে যে মায়োপিয়াকে নিয়ন্ত্রণ করবার জন্য এখন মডার্ন ট্রিটমেন্ট যেটা আসছে, মানে চশমা লাগার ব্যাপারটা যাতে কম লাগে, বা লাগলেও যাতে বেশি না লাগে, বেশি না বাড়ে। কারণ এটা কিন্তু বছর বছর বাড়ে, কিন্তু -1 শুরু করলো, তারপরে বছর 1.5, 3, এরকম 4, 5, ইভেন -23 গতকালকে আমি পেশেন্ট দেখে আসছি, -23। মানে এমনি পাবলিক ভাষা যেটা বলে 2300 পাওয়ার। বাচ্চার বয়সটা কতটুকু ছিল? না, এ বড় হয়ে গেছে, কিন্তু একদম ছোট 10 -10, মানে 1000 পাওয়ার, যেটা আমরা দোকানে বলে আর কি 1000 পাওয়ারের চশমা, -10 এইটাও আমরা পাই, প্রচুর পাই। তা এখন যত বড় হয় ওই টিনেজে গিয়ে এটা দ্রুত বৃদ্ধি পায়। এখনকার দিনে মায়োপিয়ার ট্রিটমেন্ট করার জন্য আমরা মায়োপিয়া ক্লিনিক আলাদাভাবে, যেমন ভীষণ আই হসপিটালে আমাদের একটা ফ্লোর পুলার মায়োপিয়ার ম্যানেজমেন্টের জন্য আমরা ডেডিকেটেড করে দিছি মায়োপিয়া ক্লিনিক। ওখানে যেহেতু বাচ্চাদেরই বেশি, বাচ্চাদের আসার এনভায়রনমেন্ট আছে একটা, ভয় পায় ডাক্তারকে, তো ওইখানে একটু রঙিন আবহাওয়া দেওয়া হয়েছে যাতে শিশু সুলভ পরিবেশ পায়। তো মায়োপিয়া ক্লিনিকের মেইন উদ্দেশ্য হলো যে ওই বাচ্চার লাইফস্টাইলে একটা চেঞ্জ করা, আর তাকে কিছু মেডিকেশন দেওয়া। আপনি যেটা বললেন যে লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করেন, বাচ্চারা যে এখন স্ক্রিন আসক্ত, এটা আসলে সবাই জানে। তো আসলে কতটুকু সময় তাদেরকে স্ক্রিনে দেবার মতো? ইউজুয়াল হচ্ছে যে 2 বছরের বয়সের নিচে যারা বাচ্চা ভাত খেতে খেতে মোবাইল ধরা দেয় না, জি, তো তাহলে ঠান্ডা থাকে, মোবাইল দেখার খাওয়াইতে থাকে। এটা একদমই WHO থেকেই রিকমেন্ডেড, টোটালি নিষেধ। 2 বছরের নিচে কোনো মোবাইল দেওয়া যাবে না। এখন তো 2 বছরের বাচ্চা সেলফি তুলে এরকম করে, তো এটা দেওয়া যাবে না। আর এরপর থেকে যখন স্কুল যাওয়া শুরু করবে, তাও যখন স্কুল গোয়িং পর্যন্ত ডেইলি 1 ঘন্টার বেশি না, এটা WHO রিকমেন্ডেড, 1 ঘন্টার বেশি না। তবে স্কুলে গেলে তখন স্কুলের প্রয়োজনে কিছু বাড়তি হয়। সবাই তার মায়োপিক না, সকল বাচ্চাকে তো এক নিয়মে ফেলা যাচ্ছে না। তো এই জন্য আমাদের মায়োপিয়া ক্লিনিকে যেটা করা হয়, ওই বাচ্চার অ্যাসেসমেন্ট করা হয়, ওর পাওয়ারের পরিমাণ কেমন, তারপরে গতি বৃদ্ধির হার কেমন। তখন ওর একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে সফটওয়্যারে ক্যালকুলেশন করে ওকে বলা যায় তুমি 1.5 ঘন্টা বা তুমি 1 ঘন্টা ব্যবহার করবে, এরকম করা যায়। আর দ্বিতীয় কিছু মেডিকেশন আছে মায়োপিয়াটাতে না বাড়ে। তারপর কিছু কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে, রাত্রে ঘুমানোর সময় কন্ট্যাক্ট লেন্সে চোখে দিয়ে ঘুমাবে। এটা একটু বড়, মানে 8-9 বছরের বাচ্চা না হলে তো ওটা পারে না, তাকে তখন শেখায় দেওয়া হয়। আর একটা জিনিস, একটা হচ্ছে যে স্পেশাল টাইপের কিছু চশমা আছে, ওইটার ওই আমাদের চশমাতে একটা ফোকাস পয়েন্ট থাকে না, ওর মাল্টিপল মৌচাকের মতো টুকরা 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 অনেকগুলো ফোকাস পয়েন্ট থাকে। এটা স্পেশাল থেরাপিউটিক চশমা। এই চশমা আমরা ওই বাচ্চাদেরকে দিই থেরাপির জন্য। কন্টাক্ট লেন্সের কথা যেটা বললেন, কন্টাক্ট লেন্সটা হচ্ছে কত বছর বয়স থেকে আপনারা বাচ্চাদের? সাধারণত মানে 5-6 বছর বয়সের পর আগে দেওয়া হয় না, এরপর বাচ্চা মেনটেন করতে পারে না। ও তো মাই লাগায় দেয়, তুমি ঘুমানোর আগে মা লাগাই দিল চোখে। ঘুমানোর সময় যদি কন্টাক্ট লেন্সটা লাগানো হয়, এতে কোনো ওটা সকালবেলা আবার খুলে ফেলে, ওইটা ওই টাইপেরই। নর্মালি যারা কন্টাক্ট ইউজ করে তাদের গাইডলাইন হলো যে ঘুমানোর সময় লাগাবেন না। তো উল্টা আর এই ট্রিটমেন্ট যেটা ট্রিটমেন্ট, আপনি মায়োপিয়ার কোনো সার্জিক্যাল কোনো চিকিৎসা নেই? সেটা হলো 18 বছর হওয়ার পরে বা পরিণত হওয়ার পরে, যখন আর দেখা যাচ্ছে পাওয়ার বাড়ছে না, আমরা স্ট্যাটিক হয়ে গেল, তখন আমরা ল্যাসিক করি। ল্যাসিক সার্জারি, যার ল্যাসিক সহ্য হবে, মানে যার ল্যাসিক ফিট করে তাকে ল্যাসিক করব। যার ল্যাসিক হবে না, মনে অনেক পাওয়ার, ওই যে -14, এটা ল্যাসিক হবে না আসলে, তাকে আমরা ICL ইমপ্লান্ট করব, চোখের ভিতরে একটা লেন্স লাগাই দেবো। আচ্ছা, ICLও ইমপ্লান্ট করা যাচ্ছে না, ধরেন ভিতরে জায়গা নেই, ICLটা এক্সট্রা লেন্স, চোখে নর্মাল যা আছে চোখ, এর মধ্যে একটা এক্সট্রা লেন্স লাগাই দিব, কিন্তু এটা স্পেস লাগবে, এটা নাই। তার জন্য আমরা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করব, এবং তার জন্য একদম কাস্টমাইজ লেন্স বানায় লাগাই দেবো, আমরাই করি। এবার একটু জানতে চাইছি যে এই যে খেলাধুলার সময় বাচ্চারা যে চোখে আঘাত পেয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে কি কি রোগ বা কি কি চোখের সমস্যা দেখা দিতে পারে? মারাত্মক সমস্যা। খেলাধুলা, মাস্টারের বেতের বাড়ি, বন্ধুর পেন্সিলের খোঁচা, টোটাল চোখ ড্যামেজ হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। এবং ইনজুরির তো কোনো মা বাপ নেই। এই যে মনে করেন যে গত বছর যে জুলাইয়ের যে বিপ্লবে কত বাচ্চা যে ইনজুরি হয়েছে, মানে যে স্কুল গোয়িং থেকে যে কলেজ গোয়িং যারা মাঠে ময়দানে ছিল, এবং বাড়িতেও যারা ছিল, বাড়িতে বসে আছে, চোখে গুলি লাগছে, টোটাল ড্যামেজ। তো এই জন্য ডিপেন্ড করতেছে কতখানি আঘাত লাগলো, আঘাতটা কতখানি ভিতরে গেল। এখানে ছোট একটা পয়েন্ট দিয়ে, যদিও এখন সিচুয়েশন সেরকম না, অনেকের মাথার মধ্যে পোকা ঢুকছে, গুলি তো বের করতে পারলো না, গুলি তো বের হয় নাই। আসলে গুলি বের করাটা কিন্তু চিকিৎসা না, চিকিৎসা হলো গুলিতে যেগুলো ইনজুরি হয়েছে সেগুলো রিপেয়ার করা। গুলি ভিতর থেকে গেলে সমস্যা নেই, কিন্তু ও যেতে যেতে যা ছেড়ে ফুড়ে গেল সেগুলোকে জোড়া লাগাই দিতে হবে। গুলি বের করতে গিয়ে দেখা গেলো যে ও আরও ভিতরে ঢুকে যাচ্ছে,
পিছলা জিনিস তো, ব্লাডের মধ্যে যখন মিশে যায় সেটা বডির সাথে অ্যাডাপ্ট হয়ে যেতে অ্যাডাপ্ট থেকে দেখা যায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গুলি এখনো বুকের পাঁজরে আটকে আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসি এবং আপনার কাছে একটু জানতে চাই আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু তথ্য বা কিছু কথা বা কোনো বার্তা একটু যদি দিতে চান যে বাচ্চাদের যদি হচ্ছে এই ধরনের মায়োপিয়ার সমস্যা বা যে এই ধরনের প্রবলেম যেগুলো নিয়ে আসছেন এটা যাতে কম হয়, আমাদের নেক্সট জেনারেশন চোখের যে রোগগুলো সেটা যাতে কমে যায়, সে নিয়ে আপনি কি বার্তা দিতে চান? এটার জন্য আমি বলবো যে প্রথমত বাচ্চার জন্মের পরে প্রথমে একবার চোখের ডাক্তারের কাছে যান। এখন এমনকি আলাদাভাবে আমাদের শিশু চক্ষু বিশেষজ্ঞ আছেন, সুতরাং যদি যে কোনো চোখ ডাক্তার চোখ ঠিক আছে কিনা দেখে দেন। স্কুলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবার একটু দেখায় নেন, ফার্স্ট টু ডক্টর দেন টু স্কুল, চোখ ঠিক আছে কিনা। এরপর বছর একবার চোখ চেক করেন, বছর একবার, কোনো অসুবিধা নেই। বাচ্চা কোনো অসুবিধা বলছে না তাতে কী হলো, সব বলবে না তো, ও যখন বড় হবে বুঝবে তখন তো অসুবিধা। সুতরাং বছরে একবার বাচ্চাকে চোখ পরীক্ষা করান, এতটুকুই যথেষ্ট। আর বাকিটা যেটা হলো স্ক্রিন টাইম, এগুলো তো আসলে অনেক সোশ্যাল অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার একাডেমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। শুধু গেম খেলতে বিরত রাখেন, গেম থেকে তাকে গেমের আসক্তি থেকে বের করে আনেন, তাকে বই পড়তে দেন, খেলা করতে দেন। আপনি আপনার বাচ্চাকে নষ্ট হয়ে যাবে বলে রাস্তায় বেরোতে দিবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে দিবেন না, ও করবে এটাকে সারাদিন মোবাইলে ঘোটাঘুটি করবে। এই জন্য তাদেরকে ন্যাচারাল প্লেগ্রাউন্ডে যেতে দেন। চোখের প্রোটেকশনের জন্য ওকে ফাইন, সুন্দর প্রোটেক্টিভ গ্লাস পাওয়া যায়, ক্রিকেট খেলে ফুটবল খেলে তাকে এনকারেজ করেন, যেমন মোটরসাইকেলের সময় হেলমেট পরে না, চোখের প্রোটেক্টিভ গ্লাস পাওয়া যায়। তাদের যে সুরক্ষা সেটা ব্যবস্থা নিব এবং তারই পাশাপাশি তাদের বাচ্চাদেরকে আমরা মাঠে যেতে খেলতে, মাঠে যেতে দিতে হবে, খোলা আকাশের নিচে যেতে হবে, কিন্তু আমরা দিতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে বিস্তারিত আলোচনা করবার জন্য শিশুদের চোখের রোগ নিয়ে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভির সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।